শিখ শক্তি মধ্যকালীন ভারতীয় শিখ সম্প্রদায়ের অভ্যুত্থান 1469 থেকে 1675 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা নম্বর 84 বিয়ের 84 তে আলোচিত হয়েছে। এটা মধ্যযুগে ইতিহাসে আলোচনা করা আছে। গুরু গোবিন্দ সিং নিহত হওয়ার সময় তার কোনো পুত্র সন্তান জীবিত না থাকায় তার অনুচর বীর শিখ সন্তান বান্দা বাহাদুর শিখ জাতিকে নেতৃত্ব দেন। বান্দা এর আসল নাম ছিল লক্ষ্মণ দাস। বান্দা অর্থে গরুর চেলা। বান্দা অর্থে গুরুর চেলা। বান্দার নির্দেশে খালসা ও শিখ কিষান সেনা 1710 খ্রিস্টাব্দে অত্যাচারী মুঘল সুবাদার ওয়াজির খানের কর্মকেন্দ্র সিরহিন্দ আক্রমণ করে তাকে নিহত করেন। বান্দার নেতৃত্বে শিখ বিদ্রোহ দমনের জন্য মুঘল সম্রাট বাহাদুর শাহ ও তার সেনাপতি মুনিব খান পাঞ্জাবে এলে বান্দা পার্বত্য অঞ্চলের লোহাগড় দুর্গে আশ্রয় নেন। ফারুক শিয়ার দিল্লির সিংহাসনে আসীন হলে বান্দা ও শিখদের বিদ্রোহ দমনের জন্য সেনাপতি আব্দুস সামাদ খানকে নিযুক্ত করেন। 1715 খ্রিস্টাব্দে বান্দা মুঘলদের হাতে বন্দী হলে ফারুক শিয়ারের নির্দেশে হাতির পায়ের তলায় পিষে তাকে নিষ্ঠুরভাবে 1716 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। বান্দার মৃত্যুর পর গুরু গোবিন্দ সিং এর বিধবা পত্নী সাহেব দেওয়ান এর নির্দেশে কাপুর সিং শিখদের নেতৃত্ব দেন। কাপুর সিং ও জশা সিং আলওয়ালিয়ার নেতৃত্বে দল খালসা বা খালসা বাহিনী পুনর্গঠিত হয়। দল খালসার বয়স্ক সদস্যের নাম বুঢ়া দল এবং যুবকদের নাম হলো তরুণ দল। নাদির শাহের আক্রমণের সুযোগে শিখ জাঠেদাররা কাপুর সিং এর নেতৃত্বে পাঞ্জাবের মুঘল সুবাদার জাকরিয়া খাঁ ও তার পুত্র ইয়াহিয়া খাঁর বিরুদ্ধে যুদ্ধ চালায় এবং ক্রুদ্ধ মুঘল সুবাদার 1746 খ্রিস্টাব্দে শাহিদগঞ্জে শিখ সেনাদের ঘিরে ফেলে নিহত করেন। শিখরা এই শোকাবহ ঘটনার নাম দেন ঘাল্লু ঘারা। দল খালসা 11টি মিসল বিভক্ত ছিল। মিসল একটি আরবি শব্দ যার অর্থ হলো সকলে সমান। পরবর্তীকালে 12টি মিসল এর অস্তিত্ব ছিল। শিখ মিসল সমূহ। মিসলের নাম ও অধিপতি। আলওয়ালিয়া মিসল এর অধিপতি ছিলেন জশা সিং আলওয়ালিয়া। ফৈজলপুরিয়া মিসল কাপুর সিং এর অধিপতি ছিলেন। সুকার চাকিয়া মিসল নাউদ সিং। নিসানওয়ালি মিসল দা সন্ধ্যা সিং ছিলেন অধিপতি। ভাঙ্গি মিসল এর অধিপতি ছিলেন হরি সিং। কানহাইয়া মিসল এর অধিপতি ছিলেন জয় সিং। নাককাইয়া মিসল এর অধিপতি ছিলেন হীরা সিং। দালেওয়ালিয়া মিসল এর অধিপতি ছিলেন গুলাব সিং। শহীদিয়া মিসল এর অধিপতি ছিলেন দীপ সিং। কারোরা সিংখিয়া মিসল এর অধিপতি ছিলেন কারোরা সিং। রামগড়িয়া মিসল এর অধিপতি ছিলেন নন্দ সিং। ফুলকিয়া মিসল এর অধিপতি ছিলেন আলা সিং। মিসলদাররা প্রতি বছর অমৃতসরের যে বাৎসরিক সম্মেলনে মিলিত হতেন সেই সম্মেলনকে বলা হতো গুরুমাতা বা গুরুমতা শব্দের অর্থ হলো গুরু প্রস্তাব। মিসলদাররা প্রতি বছর অমৃতসরের যে বাৎসরিক সম্মেলনে মিলিত হতেন সেই সম্মেলনকে বলা হতো গুরুমতা বা গুরুমতা। গুরুমতা শব্দের অর্থ হলো গুরুর প্রস্তাব। ঐতিহাসিক কানিংহাম বলেন শিখ মিসলদারি ব্যবস্থা ছিল
একটি ধর্মাশ্রিত সামন্ততান্ত্রিক শিথিল রাষ্ট্রজোট। ১৭৬১ খ্রিস্টাব্দে জশা সিংহের নেতৃত্বে লাহোর পুনরুদ্ধারের জন্য তিনি সুলতান-ই-কাইয়ুম বা শিখ জাতির সুলতান আখ্যা পান। ১৭৬৪ খ্রিস্টাব্দে শিখপন্থীরা অমৃতসর থেকে শিখ শাহির বা স্বাধীন শিখ রাজ্যের প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন এবং তাদের সার্বভৌম ক্ষমতা প্রথম প্রকাশ্যে ঘোষণা করেন। ১৭৭৭ খ্রিস্টাব্দে পর থেকে শিখ আফগান যুদ্ধের গতি শিখদের অনুকূলে যায় এবং পাঞ্জাবের বৃহদাংশে শিখ স্বাধীনতা স্থাপিত হয়। ১৭৭২ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির মৃত্যু হলে শিখ জাতির স্বাধীনতা নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয়। অমৃতসরে মুদ্রা প্রবর্তনকালে ১৭৬৪ খ্রিস্টাব্দে থেকে রঞ্জিত সিং এর উত্থান ১৭৯২ খ্রিস্টাব্দে পর্যন্ত সময় শিখ ইতিহাসে মিসল যুগ নামে পরিচিত। শিখ সর্দারদের একদল বিশ্বস্ত অনুচর কিছু জমি ভাগ করতেন, তাদের বলা হতো পট্টেদার। শিখ সর্দারদের একদল বিশ্বস্ত অনুচর কিছু জমি ভোগ করতেন, তাদের বলা হতো পট্টেদার। মিসল আমলে পাঞ্জাবে ৪ প্রকার ভূমি বন্দোবস্তের প্রচলন ছিল। সেগুলি হলো পট্টিদারি ব্যবস্থা, জাগিরদারি ব্যবস্থা, তবাদারি ব্যবস্থা, মিসলদারি ব্যবস্থা। মিসল যুগীয় ব্যবসা বাণিজ্যের পুনর্জীবনের প্রচেষ্টা চালানো হয়। এই সময় আমদানিকৃত পণ্যের মধ্যে ফল, ঘোড়া, তরবারি, নীল, কাপড়, মশলা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। পাঞ্জাব থেকে রপ্তানি করা হতো চাল, গম, উট প্রভৃতি পণ্য। অমৃতসর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল। মিসল যুগে শিখ ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় সরকার একটি অরাজক ডায়েট দ্বারা পরিচালিত হতো, যা শরবত খালসা নামে পরিচিত। অমৃতসরে প্রধানত বছরে ২ বার শরবত খালসার সমাবেশ হতো, তা হলো বৈশাখী ও দেওয়ালির সময়। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে শিখ শাসন ব্যবস্থা ছিল গণতন্ত্রের আবরণে ঢাকা এক ধরনের অভিজাততন্ত্র। ঐতিহাসিক কানিংহাম মিসল আমলের সংবিধানকে ধর্মাশ্রয়ী শিথিল সামন্ততান্ত্রিক রাষ্ট্রজোট বলে অভিহিত করেন। পূর্ব পাঞ্জাবের মালভী মিসলগুলি শিখ সর্দাররা দোয়াব অঞ্চলে রাখি নামক কর আদায়ে সচেষ্ট ছিলেন। পূর্ব পাঞ্জাবের মালভী মিসলগুলি শিখ সর্দাররা দোয়াব অঞ্চলে রাখি নামক কর আদায়ে সচেষ্ট ছিলেন। কৃষকদের, সরকারি কর্মচারী বা স্থানীয় জমিদারদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি স্বরূপ রাখি কর আরোপ করা হয়। বিনিময়ে কৃষকদের মোট উৎপাদনের ১/৫ শিখ পন্থকে দিতে হতো। ১৭৭৬ খ্রিস্টাব্দে মুজাফফরনগরের যুদ্ধে শিখ সর্দাররা রোহিলাদের সঙ্গে জোট গঠন করে মুঘল বাহিনীকে পরাস্ত করে। ১৭৮৩ খ্রিস্টাব্দে শিখ সর্দার বাঘেলা সিং দিল্লির অভ্যন্তরে গুরু তেগ বাহাদুরের হত্যাস্থলে লালকেল্লার অদূরে একটি শিখ গুরুদ্বার তৈরি করেন। ১৭৮৫ খ্রিস্টাব্দে মারাঠা নায়ক মহাদজি সিন্ধিয়া শিখ মিসলগুলির সঙ্গে এক সন্ধি স্থাপন করেন। ১৭৯২ খ্রিস্টাব্দে সুকার চাকিয়া মিসলের প্রধান মহাসিংহের মৃত্যুর পর তার বিখ্যাত পুত্র রঞ্জিত সিং পিতার আরম্ভ কাজ সম্পূর্ণ করেন এবং অখিল শিখ সাম্রাজ্য গঠনের লক্ষ্য গ্রহণ করেন। এক নজরে রঞ্জিত সিং নাম রঞ্জিত সিং, জন্ম তারিখ ও সাল ১৩ নভেম্বর ১৭৮০ খ্রিস্টাব্দে রঞ্জিত সিং জন্মগ্রহণ করেন।
জন্মস্থান গুজরানওয়ালা চুকার চাকিয়া মিসল, বর্তমান পাকিস্তান। পিতার নাম মহাসিংহ, চুকার চাকিয়া মিসলের অধিপতি মহাসিংহ। মাতার নাম রাজকৌর, জিন্দের সর্দার গজপত সিংহের কন্যা। রায়ত্বকাল 12 এপ্রিল 1801 থেকে 27 জুন 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজ্যাভিষেক 12 এপ্রিল 1801 খ্রিস্টাব্দ। স্ত্রীর নাম মেহতার কৌর কানহাইয়া মিসরের অধিপতি জয়সিংহের পৌত্রী রানী ঝিন্দন কৌর। গন্দরবাই প্রমুখ। রঞ্জিত সিংয়ের শিখ ধর্মাবলম্বী স্ত্রী ছাড়া হিন্দু মুসলমান স্ত্রীরাও ছিলেন। শ্বশুর মাতা সদা কৌর। উত্তরাধিকারী 7 জন পুত্র: খড়গ সিং জ্যেষ্ঠ, শের সিং, তারা সিং, কাশ্মীর সিং, পেশোয়ার সিং, মুলতানা সিং ও দলীপ সিং। উপাধি: পাঞ্জাব কেশরী, শের-ই-পাঞ্জাব তাকে রঞ্জিত সিং উপাধি দেওয়া হয়। লাহোরের মহারাজা, পূর্ব ভারতের নেপোলিয়ন, লর্ড অফ 5 রিভার্স। ধর্মবিস্তার শিখবাদ। রাজধানীর নাম লাহোর, পাঞ্জাব, বর্তমান পাকিস্তান। মুদ্রা প্রবর্তন: তিনি তার মুদ্রা গুরু নানকের নামে প্রচার করেন, যার নাম ছিল নানক শাহী মুদ্রা। বিখ্যাত উক্তি: সব লাল হো জায়গা। বিখ্যাত উক্তি হচ্ছে সব লাল হয়ে জায়গা। গুরুত্বপূর্ণ: একদিন সমগ্র ভারতের মানচিত্র ইংরেজ অধিকারের প্রতীক লাল চিহ্ন ধারণ করবে। মূল লক্ষ্য: অখিল শিখ রাজ্য গঠন। রাজ্য বিস্তার। অধিকৃত স্থান: 1792 খ্রিস্টাব্দে চুকার চাকিয়া মিসলের নেতৃত্বে অমৃতসর, 1802 খ্রিস্টাব্দে ভেঙ্গি, 1810 খ্রিস্টাব্দে রামগেড়িয়া, কানাইয়া, আলুওয়ালিয়া প্রভৃতি শতদূর পশ্চিম তীরস্থ মিসল, লুধিয়ানা 1806 খ্রিস্টাব্দে, কাংড়া, পাঠানকোট, সিয়ালকোট, মুলতান 1818 খ্রিস্টাব্দে, আটক 1813 খ্রিস্টাব্দে, নৌশেরা, পেশোয়ার 1823 খ্রিস্টাব্দে, কাশ্মীর 1819 খ্রিস্টাব্দে, লাদাখ 1834 খ্রিস্টাব্দে, ডেরা গাজী খাঁ ও ডেরা ইসমাইল খাঁ ও হাজারা জেলা 1820 খ্রিস্টাব্দে অধিকার করেন। মৃত্যু তারিখ ও সাল: 27 জুন 1839 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো-আফগান যুদ্ধকালীন রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়। সমাধিক্ষেত্র: লাহোরে পাঞ্জাব, বর্তমান পাকিস্তানে রঞ্জিত সিংয়ের সমাধি রয়েছে। 1798 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির পৌত্র কাবুলের অধিপতি জামান শাহের পাঞ্জাব আক্রমণকালে রঞ্জিত সিং পরোক্ষভাবে তাকে সাহায্য করে তার কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন। তো রঞ্জিত সিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো: 1798 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির পৌত্র কাবুলের অধিপতি জামান শাহের পাঞ্জাব আক্রমণকালে রঞ্জিত সিং পরোক্ষভাবে তাকে সাহায্য করে তার কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে 12 এপ্রিল বৈশাখীর দিন সাহেব সিং বেদি নামক জৈন শিখ পুরোহিত রঞ্জিত সিংকে মহারাজা উপাধি ভূষিত করেন। সাহেব সিং বেদি ছিলেন গুরু নানকের বংশধর, সেজন্য শিখদের কাছে তিনি পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। 1806 খ্রিস্টাব্দে লর্ড লেক রঞ্জিত সিং এর সঙ্গে লাহোর সন্ধি স্বাক্ষর করেন। ভেরি ইম্পর্টেন্ট। 1806 খ্রিস্টাব্দে লর্ড লেক রঞ্জিত সিং এর সঙ্গে লাহোর সন্ধি স্বাক্ষর করেন। 1809 খ্রিস্টাব্দে লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাপের সঙ্গে রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন। 1809 খ্রিস্টাব্দে লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাপের সঙ্গে রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন। 1813 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং কাবুলের পদচ্যুত অধিপতি শাহ সুজার কাছ থেকে কোহিনূর মণি হস্তগত করেন। ভেরি ইম্পর্টেন্ট।
1813 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং কাবুলের পদচ্যুত অধিপতি শাহ সুজার কাছ থেকে কোহিনূর মণি হস্তগত করেন। মহারাজা রঞ্জিত সিং তার শেষ ইচ্ছানুসারে কোহিনূর সহ সমস্ত রত্নসম্ভার পুরীর জগন্নাথ মন্দিরে দান করতে ইচ্ছুক ছিলেন। রঞ্জিত সিং এর সিন্ধুদেশ জয়ে বাধা দান করেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। তার অগ্রগতি প্রতিরোধের জন্য কূটনৈতিক দূতরূপে আলেকজান্ডার বার্নেসকে শিখ দরবারে প্রেরণ করেন। ঝিন্দের মিসলদার ভাগ সিংহ, কাইতলের লাল সিংহ, পাতিয়ালার সাহেব সিংহের প্রতিনিধিগণ রঞ্জিতের বিরুদ্ধে ব্রিটিশদের আশ্রয় প্রার্থনা করে দিল্লিতে ব্রিটিশ দূত মিস্টার সেটনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। আঠারোশো তেরো খ্রিস্টাব্দে রঞ্জিত সিং হায়দ্রারুর সঙ্গে আফগানদের পরাজিত করে আটক দখল করেন। 1823 খ্রিস্টাব্দে নৌশেরার যুদ্ধে রঞ্জিত সিং পাঠান সর্দারকে পরাস্ত করে পেশোয়ার দখল করেন। 1838 খ্রিস্টাব্দে ইংরেজ শাহ সুজা ও রঞ্জিত সিং এর মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1838 খ্রিস্টাব্দে ইংরেজ শাহ সুজা ও রঞ্জিত সিং এর মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে আফগান যুদ্ধের সূচনা হয়। রঞ্জিত সিং এর প্রিয় কামান ছিল জমজমা। রঞ্জিত সিং এর প্রিয় কামান ছিল জমজমা। রঞ্জিত সিং এর শাসন ব্যবস্থা। রঞ্জিত সিং এর শাসন ব্যবস্থা। রঞ্জিত সিংহের শাসন ব্যবস্থা বহুলাংশে মুঘল শাসন ব্যবস্থার আদলে তৈরি করা হয়। রঞ্জিত সিংহের শাসন ব্যবস্থার প্রকৃতি ছিল এনলাইটেড ডেসপট বা আলোকপ্রাপ্ত উদার স্বৈরতান্ত্রিক শাসন। রঞ্জিত সিং তার সরকারকে সরকার খালসাজি ও দরবারকে দরবার খালসাজি নামে অভিহিত করেন। রঞ্জিত সিং তার রাজধানী লাহোর নগরীকে কয়েকটি মহল্লায় বিভক্ত করেন। প্রতি মহল্লার দায়িত্ব থাকতেন একজন চৌধুরী, যিনি প্রতি মহল্লার আইন শৃঙ্খলা এবং বিচার ও পুলিশ ব্যবস্থার জন্য দায়ী থাকতেন। প্রতি মহল্লায় একজন কাজী থাকতেন, যিনি শরীয়তি আইনানুসারে সংখ্যাগুরু মুসলিম অধিবাসীদের মামলার বিচার করতেন। শহরের প্রতি মহল্লায় একটি দাতব্য ইউনানি চিকিৎসালয় ছিল। রঞ্জিত সিং এর শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রী ফকির আজিজউদ্দিন, অর্থমন্ত্রী দেওয়ান দীননাথ, সামরিক মন্ত্রী ও প্রধান সেনাপতি দেওয়ান মোকাম চাঁদ, ডেগরা রাজপুত, হিন্দু ধ্যান সিংহ। রঞ্জিত সিং এর প্রাদেশিক শাসন ব্যবস্থার স্তরবিন্যাস। সুবা, জেলা, পরগনা, তালুক বা টপ্পাহ এবং গ্রাম। সর্বনিম্ন স্তর হচ্ছে কি গ্রাম বা মৌজা। তো গ্রাম সবচেয়ে ছোট, তারপর তালুক, তার থেকে পরগনা, তারপর জেলা, তারপর সুবা। রঞ্জিত সিং তার সাম্রাজ্যকে 4টি সুবায় ভাগ করেন: লাহোর, পেশোয়ার, কাশ্মীর ও মুলতান। সুবার দায়িত্ব ছিল নাজিমের হাতে। সুবার দায়িত্ব ছিল নাজিমের হাতে। জেলার শাসনকর্তা ছিলেন কারবার, যিনি ভূমি ও অন্যান্য রাজস্ব আদায়, জমি বন্দোবস্ত দান, জেলার বিচার, হিসাবরক্ষক, আইন শৃঙ্খলা
রক্ষার দায়িত্ব ছিলেন। টপ্পা বা তালুকের হিসাব রাখা বা রাজস্ব আদায়ের দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো চৌধুরী। কারদারগণ প্রাকৃতিক দুর্যোগের সময় প্রজাদের তহবিল বা কৃষি ঋণ প্রদান করত। কারদারগণ প্রাকৃতিক দুর্যোগের সময় প্রজাদের তহবিল বা কৃষি ঋণ প্রদান করত। কারদারগণ প্রাকৃতিক দুর্যোগের সময় প্রজাদের তহবিল বা কৃষি ঋণ প্রদান করত। কারদারের সহকারী হিসাবে মুৎসুদ্দি, কানুঙ্গ, সান্দুকচি প্রমুখ রাজকর্মচারী পরগনা ও তালুকের শাসন পরিচালনা করত। গ্রামের দায়িত্ব ছিল পায়েতের হাতে, তবে গ্রামের শাসনকর্তা হলেন মুকাদ্দম। রঞ্জিত সিং ভূমি রায়স্তের ক্ষেত্রে প্রধানত রায়তওয়ারি বন্দোবস্ত অনুযায়ী রায়তকে জমির বন্দোবস্ত দিতেন। রঞ্জিত সিং মুঘল প্রথা অনুকরণে উৎপন্ন ফসলের একে 2 বা একে 3 অংশ রাজস্ব হিসাবে আদায় করতেন। রঞ্জিত সিং তার ভূমি রাজস্ব বাতাই প্রথা ও কানকুত প্রথা অনুসারে আদায় করতেন। রঞ্জিত সিং তার আর্থিক ব্যবস্থা মুঘল শাসকদের অনুকরণে গড়ে তোলেন। রাজ্যের প্রধান অর্থ দপ্তর-ই-মালিয়ত নামে পরিচিত ছিল। রঞ্জিত সিং তার অর্থ দপ্তরকে সুগঠিত করার জন্য 2 জন ব্যক্তির সাহায্য পান। একজন ছিলেন ভবানী দাস, পূর্ব আফগান সর্দার জামানের অধীনে কাজ করতেন, ও অন্যজন হলেন মিরাট থেকে আগত ব্রাহ্মণ যুবক কুশল চাঁদ। প্রথম জীবনে তিনি রঞ্জিত সিং এর দেহরক্ষী ছিলেন। রঞ্জিত সিং কূপ খননের জন্য কৃষকদের উদার হাতে তহবিল কৃষি ঋণ প্রদান করতেন। রঞ্জিত সিং তিরনি নামে এক প্রকার চারণকর পেশাদার পশুপালন ও পশু বিক্রেতার কাছ থেকে আদায় করতেন। তিরনি নামে এক প্রকার চারণকর পেশাদার পশুপালক ও পশু বিক্রেতার কাছ থেকে আদায় করতেন। রঞ্জিত সিং এর আমলে সামরিক সংগঠন ছিল অশ্বারোহী নির্ভর। তিনি একটি দক্ষ পদাতিক বাহিনীও গঠন করেন। রঞ্জিত সিং এর গোলন্দাজ বাহিনীতে মুসলমান বন্দুক চালক ও গোলন্দাজরা যুদ্ধক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দেন। ঘাউস মোহাম্মদ খান ও শেখ ইলাহি বক্স এই বাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। রঞ্জিত সিং এর আমলে উল্লেখযোগ্য সমরনায়কগণ হলেন ইলাহি বক্স আফগান গোলন্দাজ বাহিনীর প্রধান, কোর্ট ও গার্ডিনার ফরাসি গোলন্দাজ বাহিনীর পরিচালক, সেনাপতি অ্যালার্ড ফরাসি অশ্বারোহী বাহিনী প্রধান 12,000 অশ্বারোহী বাহিনী, সেনাপতি কর্নেল ভেঞ্চুরা ইতালি পদাতিক বাহিনী প্রধান। রঞ্জিত সিং এর সেনা সংখ্যা ছিল 75,000 জন 1825 খ্রিস্টাব্দে। এর মধ্যে তার মনোনীত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা ছিল 35,000 জন। রঞ্জিত সিং সেনাদের মহাদরি ব্যবস্থার অনুসারে নিয়মিত মাসিক বেতন দিতেন। ঐতিহাসিক ম্যালেসন রঞ্জিতের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করে তাকে সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাহিনী বলে আখ্যায়িত করেন। রঞ্জিত সিং এর আমলে গ্রামের মামলার নিষ্পত্তি করত গ্রাম পঞ্চায়েত, জেলার বিচার কাজ সম্পূর্ণ করতেন কারদার, শহরের লোকেদের বিচার নাজিমের আদালতে হতো। রঞ্জিত সিং শাসন ব্যবস্থায় ধর্ম সহিষ্ণু ও ধর্ম নিরপেক্ষতার নীতিকে গুরুত্ব দেন। লাহোরে সদর-ই-আলা নামে প্রধান আদালত ছিল। মহারাজা স্বয়ং আপিল বিচার করতেন। এটি বর্তমান হাইকোর্টের সমতুল্য ছিল। রঞ্জিত সিং এর আমলে প্রধান শাস্তি স্বরূপ বিশেষ দৈহিক শাস্তিও দেওয়া হতো। ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকমো রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেন। উইলিয়াম হান্টার রঞ্জিত সিং এর দক্ষতার জন্য সেনাবাহিনীকে অলিভার ক্রমওয়েলের
আয়রন সাইড বাহিনীর সঙ্গে তুলনা করেছেন। ইংরেজ পর্যটক বার্নেস রঞ্জিত সিংহকে একজন নিষ্ঠুরতাবিহীন স্বৈরতন্ত্রী বলে অভিহিত করেন। ব্রিটিশ ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলেছেন, রঞ্জিত সিং এবং রামমোহন রায় তাদের প্রজন্মে সবচেয়ে উল্লেখযোগ্য দুজন ভারতীয় ছিলেন। মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর প্রধানত দুটি গোষ্ঠী শিখ রাজ্যের নিয়ন্ত্রণে পরিণত হয়। দরবারে কিছু অভিজাত গোষ্ঠী ও খালসা বাহিনী। রঞ্জিত সিং এর পরবর্তী শিখদের অবস্থা। মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর প্রধানত দুটি গোষ্ঠী শিখ রাজ্যের নিয়ন্ত্রণকে পরিণত হয়েছিল। দরবারে কিছু অভিজাত গোষ্ঠী ও খালসা বাহিনী। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার রঞ্জিত সিং এর মৃত্যুকে শিখ শক্তির পতনের ইঙ্গিত বলে বর্ণনা দেন। রঞ্জিত সিং এর মৃত্যুর পর তার দুই পুত্র খড়গ সিং ও শের সিং সিংহাসনের দাবিদার হয়ে ওঠেন। জম্মু ও পার্বত্য অঞ্চলে হিন্দু ডোগরা সম্প্রদায় অর্থাৎ ডোগরা গোষ্ঠী খড়গ সিং এর দাবি সমর্থন করে। ডোগরা গোষ্ঠীর নেতা ছিলেন তিন ভাই, ধ্যান সিংহ, গুলাব সিংহ, সুচেত সিংহ। শিখ গোষ্ঠী শের সিংহের দাবি সমর্থন করেন। শিখ গোষ্ঠীর নেতা ছিলেন সান্ধ্যা ওয়ালি, আত্মারিওয়ালা ও মাঝিতি গোষ্ঠী। ডোগরা গোষ্ঠীর সামরিক ও রাজনৈতিক প্রভাব বেশি থাকায় খড়গ সিংহ মহারাজার উত্তরাধিকার হিসাবে সিংহাসনে আরোহণ করেন। ধ্যান সিং লাহোর দরবারে প্রধানমন্ত্রী বা উজির পদ লাভ করেন। খড়গ সিং ছিলেন আফিমসেবী, ইন্দ্রিয়াসক্ত ও অপদত্ত ব্যক্তি। 1840 খ্রিস্টাব্দে তার বন্দী অবস্থায় মৃত্যু হয়। খড়গ সিং এর মৃত্যুর পর দিন তার পুত্র নরনেহাল সিং এক দুর্ঘটনায় বা পূর্ব পরিকল্পিত চক্রান্তের ফলে মারা যান। মৃত্যু খড়গ সিং এর পত্নী চাঁদ কৌর সিং গোষ্ঠীর নেতা সান্ধ্যা ওয়ালিদের সহায়তায় সিংহাসন দখলে সচেষ্ট হন। শেষ পর্যন্ত শের সিং খালসা বাহিনীর সহায়তায় ও ডোগরা গোষ্ঠীর সাহায্যে চাঁদ কৌরকে 1841 খ্রিস্টাব্দে পরাস্ত করে লাহোর সিংহাসন দখল করেন। সান্ধ্যা ওয়ালিয়া গোষ্ঠী অজিত সিং মহারাজা শের সিংহকে অভিবাদন জ্ঞাপনের ছলে বন্দুকের গুলিতে নিহত করেন ও তার শিশুপুত্র প্রতাপ সিংহকে হত্যা করা হয়। উজির ধ্যান সিং ডোগরাও নিহত হন। ধ্যান সিংহের পুত্র হীরা সিং সেনাদের সাহায্যে সান্ধ্যা ওয়ালিয়া গোষ্ঠীকে পরাজিত করে রঞ্জিত সিংহের কনিষ্ঠ পুত্র দলীপ সিংহকে সিংহাসনে বসান। নাবালক দলীপ সিংহের মাতা রানী ঝিন্দন দলীপ সিংহের প্রতিনিধি রিজেন্ট হিসাবে দেশ শাসনের অধিকার লাভ করেন। হীরা সিং উজির পদ পান। শিখ দরবারে হীরা সিংহের সহকারী ছিলেন জাল্লা নামক এক উচ্চাকাঙ্ক্ষী ব্রাহ্মণ। রানী ঝিন্দনের ভাই জওয়াহির সিং ডোগরা হীরা সিং ও জাল্লাকে চক্রান্ত করে নিহত করেন। হীরা সিংহের পতনের সঙ্গে লাহোর দরবার শেষ যোগ্য ব্যক্তির তিরোধান ঘটে। রানী ঝিন্দন পরবর্তীকালে নিজে রাজকার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ও ভাই জওয়াহির সিংহ উজির পদ লাভ করেন। সামরিক পঞ্চের নির্দেশে জওয়াহির সিং নিহত হন। রানী মাতা ঝিন্দন দলীপ সিংহের তরফে উজির পদে বসান তথাকথিত প্রেমিক লাল সিংহকে এবং প্রধান সেনাপতির দায়িত্ব পান তেজ সিং। এই গোষ্ঠীর চক্রান্তে রঞ্জিত সিংহের অপর পুত্র ও সিংহাসনের দাবিদার পেশোয়ার সিং নিহত হন। রানী ঝিন্দন, লাল সিংহ ও তেজ সিংহ প্রমুখ নেতৃবৃন্দ বিদ্রোহ ও অরাজকতা সৃষ্টিকারী খালসা সেনাদলকে ইংরেজ বাহিনীদের আক্রমণে
প্ররোচিত করলে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়। 1845 খ্রিস্টাব্দে শিখ সৈন্য শতদ্রু অতিক্রম করার সঙ্গে সঙ্গে অমৃতসর সন্ধি ভঙ্গের অজুহাতে লর্ড হার্ডিঞ্জ যুদ্ধ ঘোষণা করলে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয়। মুদকি ফিরোজ শাহ এবং আলী ওয়ালের যুদ্ধে প্রাণপণ লড়াই করেও শিখ বাহিনী পিছু হটে এবং পরাজয়ের জন্য মূলত লাল সিং তেজ সিংহের বিশ্বাসঘাতকতাকে দায়ী করা হয়। অবশেষে 1846 খ্রিস্টাব্দে 10 এপ্রিল সোব্রাওয়ের যুদ্ধে খালসা বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে। এই লড়াইয়ে ইংরেজ পক্ষে নেতৃত্ব দেন স্যার হিউ গ্রাফ। সোব্রাওয়ের সেনাবাহিনী সোব্রাওয়ের যুদ্ধে শিখ বাহিনী সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে লাহোর সন্ধি 9 মার্চ 1846 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন এবং প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান বা নিষ্পত্তি ঘটে। লাহোর সন্ধির অন্যতম শর্তানুসারে হেনরি লরেন্স লাহোর দরবারে একজন ইংরেজ রেসিডেন্ট রূপে নিযুক্ত হন। লাহোর সন্ধিতে মহারাজা দলীপ সিংহকে শিখ মহারাজা, রানী জিন্দনকে তার অভিভাবিকা ও লাল সিংহকে উজির হিসাবে স্বীকৃতি দান করা হয়। এই সন্ধি অনুসারে কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ 1.5 মিলিয়ন স্টার্লিং দিতে বাধ্য করা হয়। লাহোর সন্ধি অনুসারে এক স্বতন্ত্র চুক্তির দ্বারা ইংরেজরা কাশ্মীর 1 মিলিয়ন স্টার্লিং এর বিনিময়ে ডোগরা গুলাব সিংহের নিকট 16 মার্চ 1846 খ্রিস্টাব্দে বিক্রি করে দেন। লাহোর দরবারের উপর ইংরেজ রেসিডেন্টের প্রভাব বৃদ্ধি পেলে রানী জিন্দন এর প্রতিবাদ জানান। ফলে তাকে তার নাবালক পুত্রের অভিভাবক পদ থেকে সরিয়ে শেখপুরায় নির্দিষ্ট ভাতার বিনিময়ে নজরবন্দি করে রাখা হয়। পাঞ্জাবে নিযুক্ত ইংরেজ সৈন্য ও কর্মচারীদের যথেচ্ছভাবে শিখদের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করায় খালসা বাহিনী যথেষ্ট ক্রুদ্ধ হয়। এই পরিস্থিতিতে মুলতানে একটি স্থানীয় বিদ্রোহকে কেন্দ্র করে দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ শুরু হয়। এই সময় মুলতানের দেওয়ান ছিলেন মূলরাজ ও ইংরেজ রেসিডেন্ট ছিলেন এডওয়ার্ড কিউরি। কাহান সিং ছিলেন মূলরাজের স্থলাভিষিক্ত নবনিযুক্ত দেওয়ান। 1848 খ্রিস্টাব্দে 16 নভেম্বর লর্ড হিউগ্রাফ মতান্তরে লর্ড গাউফ এর নেতৃত্বাধীন বাহিনী রাভি নদী পার হয়ে প্রথমে পাঞ্জাবে রামনগরের যুদ্ধে শের সিংহকে আক্রমণ করে। এরপর 1849 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে চিলিয়ানওয়ালার যুদ্ধে শিখ সেনা বীর বিক্রম যুদ্ধ করে ইংরেজদের বহু ক্ষতি করলেও শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে পিছু হটে। ইংরেজদের কাছে চিলিয়ানওয়ালার বিজয় ছিল এক শূন্যগর্ভ বিজয়। 1849 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে লর্ড হিউগাফ গুজরাটের রক্তক্ষয়ী যুদ্ধে খালসা বাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করেন। শিখদের পরাজয়ের পর লর্ড ডালহৌসি পাঞ্জাব অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। দলীপ সিংহকে পদচ্যুত করা হয় এবং বার্ষিক 50,000 পাউন্ড পেনশনের ব্যবস্থা করা হয়। দলীপ সিং ও তার মাতা রানী জিন্দনকে ইংল্যান্ডে নির্বাসিত করা হয়। দলীপ সিং বিখ্যাত কোহিনূর মণি কোম্পানিকে প্রদান করা হয়। লর্ড ডালহৌসি উদ্যোগে এবং লরেন্স ভ্রাতৃদ্বয় এডওয়ার্ড নিকলসন, রিচার্ড টেম্পল প্রমুখ উচ্চপদস্থ কর্মচারীর চেষ্টায় শুরু হয় পাঞ্জাব অধিগ্রহণ। জাট শক্তি যমুনার
দক্ষিণে দিল্লি ও আগ্রার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী সম্প্রদায় হল জাট। ঔরঙ্গজেবের রাজত্বকালে জাট নেতা গোখলা ১৬৬৯ খ্রিস্টাব্দ ও পরে রাজারামের ১৬৮৮ নেতৃত্বে জাট কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। বাদশাহ মোহাম্মদ শাহের রাজত্বকাল জাট নেতা ছিলেন চড়ামন খান, যিনি মুঘল আক্রমণ সত্ত্বেও নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখেন। ১৭২১ খ্রিস্টাব্দে চড়ামনের ভ্রাতুষ্পুত্র মদন সিং জাট জাতির নেতা হন এবং ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার শক্তিকে অক্ষুণ্ণ রাখেন। ১৭৫৬ খ্রিস্টাব্দে মদন সিং এর পুত্র সুরজমল দিগকুম্ভ ভরতপুর ও ভীর দুর্গ নির্মাণ করে জাট শক্তিকে সুসংহত করেন। সুরজমল জাট অশ্বারোহী সেনা গঠন করেন। সুরজমলের পুত্র জওয়াহির সিং ১৭৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত জাটদের রাজা হিসাবে নিযুক্ত থাকেন। সুরজমলের পুত্র জওয়াহির সিং এর মৃত্যুর পর জাট শক্তির পতনের সূচনা হয়। সুরজমল চৌমুহার যুদ্ধে আফগানদের প্রচুর ক্ষয়ক্ষতি করেন। ১৭৬১ খ্রিস্টাব্দে আগ্রা দখল করে আগ্রা দুর্গ লুট করেন। ১৭৬৭ খ্রিস্টাব্দে দিল্লি অধিকারী নাজিব উদ-দৌলার আক্রমণের সুরজমল নিহত হন। সুরজমলের রাজনৈতিক বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, দূরদর্শিতার কারণে সমসাময়িক ঐতিহাসিকগণ তাকে জাট উপজাতির প্লেটো এবং আধুনিক লেখকরা তাকে জাট ওবিসিও বলে অভিহিত করেন।